কোটি টাকা নিয়ে কাকে বিসিসিআই কোন কমিটিতে রেখেছিল না কি না রেখেছিল ইত্যাদি নিয়ে, তো বলেছে প্রমাণ ছাড়া এরকম কথা বলেন কেন, এই জন্য বিএনপির এমপি কে শোকজ দিয়েছে। আপনারা তো প্রমাণ ছাড়া পৃথিবীর ব্যাপক মানুষকে খুনি বলছেন, দুর্নীতিবাজ বলছেন, প্রমাণ কোথায়? তো এই জন্যই এইগুলো যে আমরা দেখছি, এই যে আমরা একটা উচ্ছৃঙ্খল জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণ না সৃষ্টি করে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, তাকে উৎসাহ দিচ্ছি, এটা কিন্তু নিজেদের ঘাড়ে এসেই পড়বে। আমরা ইতিহাসে জানি ফ্রাঙ্কেনস্টাইন সৃষ্টি করলে ফ্রাঙ্কেনস্টাইনের দানব যে সৃষ্টিকর্তা তাকেও হত্যা করে। এটা যদি এখন বর্তমান বিএনপি সরকার এই সমস্ত ঘটনাগুলো দেখেও তারা যদি এখন মনে করে যে না, তাদের মূল রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগকে দূরে রাখার জন্য এদেরকে আমার লাগবে, এটা বিএনপির চয়েস। বিএনপি তো কোনো সিদ্ধান্ত নিয়ে কাজ করছে না, আবার যখন বেশি গায়ের উপর উঠে পড়ছে তখন আবার মারামারি করছে। এটি এই সরকারের সিদ্ধান্তের ব্যাপার। তবে আমি মনে করি যে কোনো দেশেই যদি, সভ্যতা তো অনেক বড় শব্দ, অন্তত গণতন্ত্র হওয়াও, গণতান্ত্রিক রাষ্ট্র বলাও খুব কঠিন, কিন্তু যদি গণতন্ত্রের দিকে ধাবিত হতে চাই, বারংবার আমরা চেষ্টা করেছি, তাহলে আইনের শাসনের কোনো বিকল্প নাই, আর আইনের শাসন এগুলো কোনোটা অ্যালাউ করে না। মামুন ভাই, ভারতকে আপনারা নিশ্চয়ই পড়েছেন, আমাদের যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের উদ্দেশ্যে একটা বিশাল চিঠি লিখেছেন, যেখানে গ্রামাটিক্যালি প্রচুর ভুল। আমি আমার 11 বছরের বাচ্চাকে যখন এই চিঠিটা নিয়ে দিলাম, তো নিজেই পয়রা বলতেছে যে বাবা এখানে অনেক ভুল আছে, মানে সে তার বাংলায় আমার যতটুকু বলতেছে বানান ভুল, এই কোথায় কোথাও আবার দাগ দিছে প্রায় 14টা একটা চিঠিতে, 11 বছরের বাচ্চা। এবং সেখানে একটা কথা লেখা আছে যে সার্বভৌমত্বের উপরে নাকি আঘাত করছে ভারত। আবার জ্বালানি মন্ত্রী তাদের কাছে বলছে যে বেশি বেশি করে তেল দেয়। তো এই একদিনও স্ট্যান্ড করতে পারলো না একটা কথা। আর ভারত কি করবে না করবে, ভারতের সংবিধান বা ভারতের যে প্রেস আছে তারা কি আমার দেশের মতো এদের কি মুখ বন্ধ নাই? আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে আমি একটা বিষয় পরিষ্কার করি, এইটা আজকের ক্ষমতাসীন না, অতীতও করেছে বা এখন আরো বেশি করছে এরা, বা আগেও অনেক হয়েছে। এই যে কথায় কথায় আপনার সার্বভৌমত্ব, দেশের স্বাধীনতা, আমাদের মহান মুক্তিযুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 30 লাখ শহীদের আত্মত্যাগের বিনিময়, 2 লাখের বেশি মা বোনের সম্ভ্রমের আত্মত্যাগে যে বাংলাদেশ, কিংবা যার শুরু 52, 62, 66, 69, 71 হয়ে একটা ধারাবাহিক লক্ষ্য স্থির করে যে আন্দোলন, এবং যার মধ্য দিয়ে আমি তো বলি আমাদের একটা গৌরবের আন্দোলন। প্রথমে ভাষার আন্দোলন, ভাষা আন্দোলন থেকে সাহিত্য শাসন, সাহিত্য শাসন থেকে স্বাধিকার, স্বাধিকার থেকে রক্তাক্ত 71 এবং স্বাধীনতা অর্জন। তো সেই দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কি চক্রান্ত হয় একটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দলের সভানেত্রীর প্রেস কনফারেন্সের মাধ্যমে। আমি বরং সালাউদ্দিন সাহেবের প্রতি শ্রদ্ধা রেখে পাল্টা প্রশ্ন করি, তাহলে ব্রিটেনে, ইংল্যান্ডে যখন ছিলেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, উনি তো লাগাতার প্রোগ্রাম করেছেন, তো উনি কি সার্বভৌমত্বের বিরুদ্ধে আঘাত করেছেন? কারণ আপনাকে খুব যুক্তির মধ্যে আসতে হবে রাশেদ ভাই, আপনাকে যখন কম্পেয়ার করতে হবে তখন আপনাকে রাজনৈতিক বক্তব্য, আপনি আপনার দলের রাজনীতির জন্য অন্ধের মতো বাংলাদেশে বলে, অনেক দেশই বলে, আমি সেই তর্কে যাব না। কিন্তু ফ্যাক্ট কি, শেখ হাসিনার বিরুদ্ধে এখনকার সরকারের অভিযোগ তিনি একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি, তার কথা প্রচার করবে কেন? এই তো মোরাললেস। হ্যাঁ, উনি আমাদের ফৌজদারি কার্যবিধি, দণ্ডবিধি কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট অনুযায়ী সর্বোচ্চ সাজা পেয়েছেন, ঘোষণা করা হয়েছে ওনার অনুপস্থিতিতে, ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়ে মৃত্যুদণ্ড হাইয়েস্ট। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী, এটা যেরকম সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় হয়েছে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিরুদ্ধেও আমাদের বাংলাদেশেরই আদালত, বরং একটা নিয়মিত আদালত, যাবজ্জীবন রায় দিয়েছিল। উনিও দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন দীর্ঘদিন। উনি
ইউকে থেকে ওনার দলের সঙ্গে অন্যান্য শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেছে, বিভিন্ন দিবসে ভাষণ দিয়েছে। এবং আমি একটা বলি, কিছু দলবাজ আইনজীবী আওয়ামী লীগ করে, যাদের কারণে আওয়ামী লীগ অনেকগুলো কারণের মধ্যে একটা কারণেই তাদের সরকার পরিবর্তনের, তারা দলবাজি চিন্তা থেকে তাদের নেতৃত্বকে খুশি করার জন্য 11 সালে একটা রিট করে জনাব তারেক রহমানের বক্তব্য নিষিদ্ধ করে দিল। আমাদের হাইকোর্ট ও সরকারের সুরে, যেহেতু সারা জীবনই সরকারের সুরে সুর মিলায়, সেই সুরে সুরকার হয়ে তারেক রহমান সাহেবের বক্তব্য বন্ধ রাখলো। আবার 23 সালে আরো একটা রিট করে আরো কিছু দলবাজ আওয়ামী লীগের আইনজীবীরা এখন কোথায় আছে আল্লাহ জানে, তো এই কাজ করলো। তাতে কোনো লাভ হয়েছে? তারেক রহমানের বক্তব্য বন্ধ ছিল? তারেক রহমানের জনপ্রিয়তা কমেছে? তারেক রহমান তো তার যারা রাজনৈতিক সমর্থক, তার যারা রাজনৈতিক ঘনিষ্ঠ, তারা তারেক রহমানের বক্তব্য প্রয়োজনে চাঁদে গিয়ে শুনবে। তো এই সেম ভিসাভিস শেখ হাসিনার ক্ষেত্র। কারণ রাশেদ ভাই, আপনি একজন বিদগ্ধ পর্যবেক্ষক, সাংবাদিক, পড়াশোনা করেন। আমাদের বাংলাদেশের ঐতিহ্যটা, বাংলাদেশের বর্তমান রাজনীতিটা কি? এই আওয়ামী লীগ এবং বিএনপি কে ঘিরেই তো আমাদের রাজনীতির ডাইনামিক্স। আপনি চান না চান বিএনপি কি বলছে, আওয়ামী লীগ কি বলছে, আমাদের শুনতে হয়। কারণ এরাই তো 80% জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে সবগুলো ভোটে। এইখানে তো অন্য তৃতীয় শক্তি দাঁড়ালো না। জামাত তো তার একটা মুক্তিযুদ্ধ বিরোধী, একটা মধ্যযুগীয় ধর্মান্ধ, তার যে কিছু সমর্থক গোষ্ঠী আছে, তার জনগোষ্ঠী, এগুলো স্থির। যে অনেকে বলে জামাত রমরম হয়েছে, জামাত রমরম হয়নি। জামাত আওয়ামী লীগের সময় এরকমই ছিল, কিন্তু তখন লুকিয়ে ছিল, গুপ্ত ছিল, সুপ্ত ছিল। কিন্তু যে তৃতীয় শক্তি গড়বার চিন্তা বাংলাদেশে যারা করেছিল, তাদের একটা বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্বরা অত্যন্ত শ্রদ্ধেয়, তারা তো আওয়ামী লীগের সঙ্গে গিয়ে বিলীন হয়ে গেল, বা ছোট থেকে ক্ষুদ্রতর হলো। আরেকটা যারা গত 12-13 বছরে আমাদের নয়া বন্দোবস্ত শুনিয়েছিল, নতুন স্বপ্ন দেখিয়েছিল, নতুন করে দুই রাজনৈতিক দলের বাইরে দুই পরিবারতান্ত্রিক, তাদের ভাষায় পারিবারিক রাজনীতির বিরুদ্ধে তারা একটি ব্যক্তি পূজাকে বাদ দিয়ে একটি সমষ্টি নেতৃত্ব, তো তাদের এক দলের সাধারণ সম্পাদক বিএনপিতে জয়েন করেছে এমপি হওয়ার জন্য। সেই ছোট দলগুলোর একটা দল বিলুপ্ত হয়ে গেছে ধানের শীষ প্রতীক নেওয়ার জন্য। আর যারা নয়া বন্দোবস্তের কথা বলতো, তারা তারেক জিয়া সরকারের প্রতিমন্ত্রী হয়ে বন্দোবস্ত তাদের হয়ে গেছে। বুঝতে পেরেছেন? তো সুতরাং রাজনীতি তো আওয়ামী লীগ বিএনপিকে ঘিরেই। এখন সেখানে তো বিএনপি সরকারের এই সিদ্ধান্ত, এই যে সংগঠনটার নাম কি ভাই, যেখানে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিয়েছেন, এটা হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। জার্নালিস্ট, তাদের তো প্রচার টিম আছে না, তারা সারা বিশ্বকে জানিয়েছে। তো সেই প্রচার টিমের চেয়ে বেশি প্রচার কাজ করেছে বর্তমান সরকার আমাদের। তারা যখনই সরকার থেকে কিছু বলে, এই রাশেদ হায়দার আর মামুনের অনুষ্ঠান আজকে দেখবা না, অটোমেটিক আপনার প্রচার হয়ে যাবে, সব লোক দেখবে যে কি না কি হচ্ছে। এই যে নর্মাল কমন সেন্স গুলো যদি সরকারদের কাজে না লাগে, তো তার রেজাল্ট যাই হয় তাই। শেখ হাসিনার অনুষ্ঠান যা দেখতো তার চেয়ে দ্বিগুণ তিনগুণ দেখেছে, এখনো দেখছে। এবং বিশ্বের সমস্ত ইন্টারন্যাশনাল রেপুটেড মিডিয়া, আনরেপুটেড, সারা বিশ্ব মিডিয়া তাকে ইন্টারভিউ দিয়েছে, তার ইন্টারভিউ ছাপিয়েছে। আপনার যেটা শিরোনাম, বিশ্ব রাজনীতিতে প্রভাব কতটুকু, দেখেন বিশ্ব রাজনীতি মানে তো বাংলাদেশ, ভারত, আমেরিকা, এগুলো নিয়েই তো বিশ্ব, অন্যান্য দেশ, চীন। শেখ হাসিনার সরকারকে সরকার থেকে সরানোর ব্যাপারেও ইন্টারন্যাশনাল গেম ছিল, রেজিম চেঞ্জ ছিল। এটা তো ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে বলে দিছে, 2 লোকের কাছে কয়েকশো কোটি টাকা এসছে। তো আপনার জট সরোজের টাকা ইত্যাদি, আমাদের নানা ব্যক্তিবর্গ। তা এখন সেই দল, সেই সরকার, সেই আন্তর্জাতিক সংস্থাগুলো আবার নিজেরাই এখন বলছে, অনেকে রিপোর্ট দিয়ে যে কোনো গণতন্ত্রের তাদের ভাষায় উন্নতি হয়নি। সুইস ব্যাংকের রিপোর্ট হচ্ছে ইউনুসের আমলে আরো বেশি টাকা পাচার হয়েছে। ইউনুসের দুর্নীতি, হামের ট্র্যাজেডি, কোনো পরিবর্তন না হওয়া, বরং মানুষের দুর্ভোগ বেড়েই চলেছে, যে কারণে আওয়ামী লীগের রাজনৈতিক গুরুত্ব বাড়ছে। আর আওয়ামী লীগের সমর্থক একটাও কোথাও সরে যায়নি, আমি যেটুকু জানি। এগুলো মিলিয়ে, এবং শেখ হাসিনার যে বক্তব্য, উনি তো একটা বক্তব্য বলেছে, যদি এইটা উনি দেশে ফিরে
এইটাই যদি ফলো করে তাহলে তো খুবই ভালো। উনি বলেছেন, আমি যেটুকু দেখলাম, রাজনৈতিক রিকনসিলিয়েশনের কথা বলেছে, নানা দেশ গড়ার কথা বলেছে। তা এখন আমাদের গণতান্ত্রিক আন্দোলন বা আমাদের বাংলাদেশে বিরোধী দল যারাই থাকে তারা সংবিধানের প্রতি খুব অনুগত থাকে, বিচার ব্যবস্থার স্বাধীন বিচার ব্যবস্থা খুব চায়। এটা প্রসঙ্গে আমার মনে পড়লো প্রয়াত পার্লামেন্টারিয়ান, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পার্লামেন্টারিয়ান সুরঞ্জিত সেনগুপ্ত, আমরা যাকে শ্রদ্ধা করে সুরঞ্জিত দা বলতাম। সুরঞ্জিত দা একবার একটা কথা বলেছিলেন যে পুত্রের পিতৃভক্তি বাড়ে বিবাহের সময়, আর বিরোধী দলগুলোর গণতন্ত্রের প্রতি সম্মান বাড়ে বিরোধী দলে থাকার সময়, সরকারে গেলে আর শ্রদ্ধা থাকে না। তো যাই হোক, এখন রাজনৈতিকভাবে এটার গুরুত্ব অপরিসীম। প্রতিনিয়ত বিএনপি বলছে, সালাউদ্দিন সাহেব বলেছেন কিছুদিন আগে যে বিএনপি দিল্লিতে দাফন হয়ে গেছে। তো দিল্লিতে যদি দাফনই হয়ে থাকে তাহলে ওনার ইন্টারভিউ বন্ধ করার কি দরকার ছিল? এতেও লাভ হয়নি, সারা বিশ্ব বাংলাদেশের কোটি কোটি জনগোষ্ঠী দেখেছে। কিন্তু আজকে আবার দেখলাম উনি বলেছেন, কই ওনাকে কি ছবিতে দেখা গেছে? কারণ সালাউদ্দিন সাহেব ওদের দেখতে চান শেখ হাসিনাকে, বহুদিন দেখা হয় না। শেখ হাসিনাকে অনুরোধ করবো, সালাউদ্দিন সাহেব দেখতে চায় আপনাকে ভিজুয়ালি, তা আপনি একদিন ভিজুয়ালি আসেন। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী, উনি যখন বলেছেন কই শেখ হাসিনাকে কি ভিজুয়ালি দেখা গেল? আর তো এগুলো হচ্ছে ক্ষমতায় থাকলে দম্ভ হয়, দাম্ভিকতা ক্ষমতাকে চূর্ণ করে। এইটা যতদিন আমাদের ক্ষমতাসীনরা ধারণ না করতে পারবে ততদিন বারবার এই ট্র্যাজেডি ঘটবে। আপনাকে এইকে আবার আমাদের যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদ সাহেব, উনি বলছেন খোঁজ করা হচ্ছে কারা কারা শেখ হাসিনার ইন্টারভিউ প্রচার করেছে, কারা কারা লাইক কমেন্ট দিয়ে সবার বিরুদ্ধে মামলা হবে। গণমাধ্যমকে আগের দিনই বলেছিল যে এইটা প্রচার করা প্রচার করবেন না। একই দিনে ওনারা এক একজন এক এক কথা বলে। আসলে কার কথা বাংলাদেশের মানুষ শুনবে? শুনবেটা অরিজিনালি কার কথা? না কারো এখনো তো বিএনপির বোধহয় অফিসিয়ালি 6 মাস হয়নি। তো 6 মাসের আগেই তো বিএনপি পাগলা ঘোড়ার মতো হয়ে গেছে। আপনি শুধু এইটা বলছেন, আমি অবাক হয়ে গেলাম। দীর্ঘদিন আন্দোলন করলেন, অভিজ্ঞ রাজনীতিবিদ, সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি এখন ওনার টকশো খারাপ লাগছে। উনি বলছে সমস্ত টকশো গুলো শেষ করে দিচ্ছে। এটা তো বাজে সিমটম। আর উনি যে বললেন, অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মানুষ, আমরা এই বেয়াদবদের মতো আমরা কোনো মুরব্বীকে আমি অপমান করি না, কোনো কালেই না। আমি রাজনৈতিকভাবে কথা বলার চেষ্টা করি। সেটা হচ্ছে উনি যে বলছেন গণমাধ্যমের নিয়ন্ত্রণ নাই, কিন্তু আগের দিনই যে ডাক্তার জাহিদ প্রচারে বন্ধ করলেন, তো এইটার উত্তর উনি কি দেবেন? এই প্রসঙ্গে আমি একটা বলি ভাই, আপনি নিশ্চয়ই আপনারা পড়েছেন, আপনি জানেন, একজন কুখ্যাত স্বৈরাচারী সরকার প্রধান ছিল ইদি আমিন দাদা, উগান্ডার। জি। তো ইদি আমিন দাদাকে ইন্টারভিউ নিয়েছিল বিবিসির রিপোর্টার। তো বলেছিল, মিস্টার প্রেসিডেন্ট, হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ ইউর স্টেট ইন এ টার্ম অফ ফ্রিডম অফ স্পিচ? সে উত্তরে বলেছিল, there is absolute freedom of speech in my country. Everybody can speak, everybody can make their opinion, but I can't guarantee freedom after speech. অর্থাৎ ফ্রিডম অফ স্পিচ আছে, তো ফ্রিডম আফটার স্পিচের গ্যারান্টি আমি নিতে পারবো না। মানে ওর বিরুদ্ধে বললেও ও মেরে ফেলতো মানুষ এবং মারতো অনেক। ও উগান্ডার প্রধান বিচারপতি একজনকে হত্যা করিয়েছিল, উগান্ডার সুপ্রিম কোর্টের। আল্লাহ বাঁচাইছে, বাংলাদেশে এখন পর্যন্ত এই দৃষ্টান্ত আমাদের দেখতে হয়নি। আমরা প্রধান বিচারপতিদের গ্রেপ্তার করে জেলে রাখছি, কিংবা আওয়ামী লীগ আমলে সিনেবাবুকে জোর করে পদত্যাগ করিয়েছে, কিন্তু এখন পর্যন্ত ওই বর্বরতায় যায়নি। আল্লাহ বাঁচাইছে আমাদেরকে, আমরা দেখতেও চাই না। তো যে কারণেই এই যে জাহিদ সাহেব বলছে যে কে কে লাইক দিয়েছে, কোথায় মামলা করব। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনার মাধ্যমে। জি। ডাক্তার জাহিদ, আমরাও চিন্তাম মানে ফেসে চিন্তাম, এই যে অনলাইনে শেখ হাসিনার আমলে সম্ভবত 22 সাল থেকে, অথবা এত মনে নেই, লাগাতার সন্দেহ হলে আমার বন্ধুরাই আমাকে দেখেছিল অনেক সময় ওনার ওই মাইক একটা নিয়ে, কারণ সে তো আগে মাহমুদুর রহমান মান্না ভাইয়ের দল করতো, এনসিপি, সরি মাফ করবেন, নাগরিক ঐক্য। তো মান্না ভাইয়ের তো একটা আলাদা মর্যাদা সম্মান, সব দলই আছে, একটু সম্মানিত মানুষ। তো সে বোধহয় ওখান থেকে রিজাইন দিচ্ছে না কি দিছে।
তো সে তো শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনা যখন ক্ষমতায় তখন প্রত্যেকদিন রাত্রে বা 2 দিন পর পর বিভিন্ন অনুষ্ঠান করত। শেখ হাসিনাকে কি উনি ফুল দিতেন? উনি শেখ হাসিনার সমালোচনা করতেন, আমি সম্মান জানাই। ফ্যাসিস্ট বলতেন, সরকারের খুঁত ধরতেন, সরকারকে তীব্র ভাষায় সমালোচনা করতেন। জাহিদ কি একবারও জেলে গিয়েছিল? ডাক্তার জাহিদ সাহেব আওয়ামী লীগ আমলে ডাক্তার জাহিদ সাহেবের কি ফেসবুক লাইভ বন্ধ ছিল? তার ইউটিউব চ্যানেল বন্ধ ছিল? আমি প্রশ্ন করলাম এই কারণে। তার মানে আমি এইটা বলছি না যে আওয়ামী লীগ আমলে বিভিন্ন জনের উপর কোনো রাজনৈতিক অত্যাচার হয়নি, হয়েছে, বেআইনিভাবে গ্রেপ্তারও হয়েছে অনেকে, কিন্তু জাহিদ সাহেব হননি। তো এই যে আমরা যখন মনের মাধুরী মিশিয়ে সবকিছু অস্বীকার করি, তখন আর সেই ব্যক্তিদের গ্রহণযোগ্যতা থাকে না। এটা মানুষ মনেই করছে, যেহেতু ডাক্তার জাহিদ বিএনপি করে না, করেনি কোনোদিন, তারেক জিয়া সাহেব পছন্দ করে তাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়েছে। তো ওই যে একটা আমাদের এখানে কথা ছিল না, যে নতুন মুসলমান হলে গরুর মাংস বেশি করে খায়, দেখানোর জন্য যে আমি সাচ্চা মুসলিম। আর ইংলিশে একটা প্রবাদ আছে, প্রচলিত কথা আছে, যে ক্যাথলিক মোর দ্যান পোপ, অর্থাৎ পোপের চেয়েও বড় খ্রিস্টান। তো এনারা চেষ্টা করছে তারেক জিয়ার চাইতেও বেশি বিএনপি হতে, যে কারণে এগুলো বাড়াবাড়ি করছে। এটার উত্তর জনগণ দেবে যখন সময় পাবে। অতীতেও দিয়েছে, বর্তমানেও দেবে, ভবিষ্যতেও দেবে। যারাই ক্ষমতার দম্ভ দেখাবে, যারাই ক্ষমতার বাড়াবাড়ি করবে, যারাই ভিন্ন মতকে দমন করবে নিষ্ঠুরভাবে, রাজনৈতিকভাবে দমনের পরিবর্তে, তারা তারা ইতিহাসে মানুষের হৃদয়ে থাকে। এবং আপনি রাশেদ ভাই, আপনি নিজেও অনেক পড়াশোনা করেন, আপনি আমাকে বলেন তো ফ্যাসিজমের কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স কি, বৈশিষ্ট্য কি? বুলগেরিয়ার রাষ্ট্র চিন্তাবিদ দিমিত্রভ ফ্যাসিবাদের যে সংজ্ঞা দিয়েছিলেন 50-এর দশকে, যেটা ইন্টারন্যাশনালি প্রোক্লেইমড, এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্যাসিবাদ বিরোধী জাদুঘরও যে সিমটম গুলো আছে, প্রথম সিমটম ভিন্ন মতকে দমন করা, দ্বিতীয় সিমটম একটা সাবসার্ভিয়েন্ট জুডিশিয়ারি, তৃতীয় সিমটম মোসাহেব, দলদাস, দলবাজ মিডিয়া, চতুর্থত আপনার একটা কৃত্রিম শত্রু সৃষ্টি করা, একটা জুজুর ভয় দেখানো, পঞ্চমত একটা জাতি বা একটা রাজনৈতিক গোষ্ঠীকে টার্গেট করে তাকে হত্যা করা, নাজেহাল করা, যেরকম হিটলার করেছিল জার্মানিতে বামপন্থীদের, তারপরে গণতান্ত্রিকদের, তারপরে ক্যাথলিকদের, আর ইহুদিদেরকে তো বাসায় বাসায় চিহ্ন এঁকে দিয়ে এসেছিল, ইহুদি হত্যা করা যায়। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো যারাই ধারণ করবে তারাই ফ্যাসিবাদের দিকে ধাবিত হবে। এই জন্য অন্যজনকে ফ্যাসিস্ট বলার আগে আয়নায় নিজেকে দেখতে হবে, আমি কি চিন্তায় ফ্যাসিস্ট বলছি, আমি যে কার্যক্রম করছি তা কতটা গণতান্ত্রিক। আমরা তো 24 মাসে কোনো চেঞ্জ কোথাও দেখলাম না, বরং অবনতি, বরং নতুন একটা জিনিস আমাদের উপর ইউনুস চাপি দিয়ে গেল। কবে এই বোঝা আমাদের কাঁধ থেকে নামবে, এই কলঙ্ক আমাদের নামবে, সেটা হচ্ছে মবক্রেসি, মববাজি। রাজনৈতিক নেতাদের বা বিশ্বাসী কর্মীদের বা বুদ্ধিজীবীদের, ইভেন যারা আওয়ামী লীগ করে না, গণতন্ত্র বিশ্বাস করে, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, তাদের বাড়ি বাড়ি গিয়ে, বাড়িতে গিয়ে হামলা করা, এই যে সোসাইটির সোশ্যাল ফেব্রিক্সটা নষ্ট করলো ইউনুস ব্যাংক, এইটা তো উদ্ধার করা গণতন্ত্রের জন্য পূর্ব শর্ত। এই যে আপনি এই কথাটা আবার ভাঙচুর করছে, সাকিবের বাড়িতে আবার বোমা হামলা চলছে, এগুলো কি? ওরা তো যেই মবক্রেসি, এটা আপনি আপনার জীবদ্দশায় বিগত দিনে গত 54 বছরে কি দেখেছেন এইরকম ভাঙচুর? আমি একটা কথা বলি, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবাকে কয়েকদিন আগে খাবার টেবিলে রাতে জিজ্ঞেস করছিলাম, 16 ডিসেম্বর পর যখন বাবারা ফিরলেন, মুক্তিযোদ্ধারা সহ অন্যান্য সবাই, মানে আরো তো কত মুক্তিযোদ্ধারা, তারা যদি সিদ্ধান্ত নিত যে যারা 71-এর বিরোধিতা করেছে, গণহত্যায় পার্টিসিপেট করেছে, 14ই ডিসেম্বর না, অ্যাকচুয়ালি 1 ডিসেম্বর থেকে বুদ্ধিজীবী হত্যা শুরু হয়েছিল, 14 তারিখ একটা বড় আকারে, একেবারে বড় করে, এই মতবাদে এই ব্যক্তিদের কারো বাড়িঘর আমরা রাখবো না, এটা যদি সিদ্ধান্ত নিত, তাহলে তো 2 দিন লাগতো সমস্ত বাড়ি পুড়িয়ে দেওয়া। খোদ গোলাম আজমের বাড়ি তো মগবাজারে, আমি অন্যদের উদাহরণ নাই দিলাম, কেউ তো এটা বাড়িঘরে হামলা করেনি। আমি এই জন্য মুক্তিযোদ্ধাদের ধন্যবাদ জানাই যে কোনো রাজাকার যদি, বা জামাতের বা তদানীন্তন ছাত্র সংঘ, ইসলামী ছাত্র শিবিরের আগের যে সংগঠন,
তাদের নেতারা যে গণহত্যায় অংশগ্রহণ করেছিল, রাজনৈতিকভাবে গিয়ে টিক্কা খানের সঙ্গে দেখা করেছিল, যা যা করেছিল, বুদ্ধিজীবী হত্যা সহ যা যা রাজাকারগিরি, তার জন্য তাদের বাড়িঘরে যে মুক্তিযোদ্ধারা হামলা করেনি, আমি তাদের সম্মান জানি। কারণ মুক্তিযোদ্ধারা মানবিকতার পরিচয় দিয়েছিল। তার ওয়াইফ, তার বাচ্চার তো কোনো দোষ নেই। এটা তো মানে মধ্যযুগীয় যুগ না যে সন্তানের পাপের জন্য পিতামাতার বিচার হবে, পিতামাতার পাপের জন্য সন্তানের বিচার হবে। ঠিক করেছিল মুক্তিযোদ্ধারা, এবং পরবর্তীকালে তো বঙ্গবন্ধু ফিরে এসে কোলাবরেটর অ্যাক্ট করলেন, ট্রাইব্যুনাল করলেন, বিচার হয়েছে, আরো ভবিষ্যতে হবে। কিন্তু এই যে বাড়িঘরে হামলার যে কালচার ইউনূস সাহেব শিখিয়ে দিয়ে গেছে, যেটা বিএনপি আমলও চলছে, বিএনপিকে এখন সিদ্ধান্ত নেওয়ার সময়। বিএনপি আর বলে উঠতে পারবে না যে আমরা এটা কি করব। এই যে হামলাগুলো হয়েছে, এটা তো আমাদের বাংলাদেশের আইনের দণ্ডনীয় অপরাধ, ফৌজদারি অপরাধ। সাকিবের প্রতি আপনার রাগ থাকতে পারে, প্রথম কথা এমন কিছু সাকিব করেনি, বা যে কোনো ব্যক্তি করলে তার বিচার হবে। তার বাড়িঘরে হামলা কেন বারংবার? বিএনপিকে তো এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কি মবক্রেসি চালাবে না আইনের শাসন করবে। আমার খুব সহজ প্রশ্ন। তারা যদি এগুলোকে উৎসাহ দেয়, বারংবার এগুলো হয়, তাহলে বুঝতে হবে বিএনপিও মবক্রেসি করছে। তাহলে করবে, যখন যে ক্ষমতায় থাকবে সেই করবে। এই গল্পের আর শেষ হবে না। আজকের দিনই তো শেষ দিন না। এনসিপির ছাত্র সংগঠনে মাহাদির হবিগঞ্জে বক্তৃতা, জি জি জি, হবিগঞ্জ থানা উড়িয়ে দিয়েছি, কি এক এসআই কে হত্যা করেছি, গাছে ঝুলিয়ে চালিয়ে মেরেছি। তাহলে তো আর কারো কিছু বলা লাগছে না। এখানে আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগেরদেরও কিছু বলার নাই। আপনার আমার মতো যারা বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ করি, আমাদেরও বলার নেই। এনসিপির এই নেতা বলার পর, আমি এনসিপি তো নিজেরাই আত্মস্বীকৃত এগুলো মবেস্টার বা পুলিশের উপর নির্যাতনকারী। বিএনপি কি করছে এখন? এখন এখন কি বলবে? কিংবা আমি এও তো জানি বিএনপি কি বা কি বলবেন। বিএনপি সিরাজগঞ্জের নেতা বলেছিল না, পরে বসে আমি আবেগে বলে ফেলেছি, এনায়তপুরে পুলিশ হত্যায় তাদের ভূমিকা ছিল, বলেছে না সিরাজগঞ্জে বিএনপির এক নেতা। তাহলে এগুলো কি? তাহলে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রথম জাতির উদ্দেশ্যে বক্তৃতা, যে দিন শেষে আইনের শাসনই হবে আমার সরকারের শেষ কথা, আমরা এই কথার প্রমাণ দেখতে চাই। আমরা দেখতে চাই এই এনসিপি নেতাকে রিমান্ডে এনে, গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞেস করা, কোন পুলিশকে আপনি রক্তাক্ত করেছিলেন? আন্দোলন বাংলাদেশে কি জুলাই মাসে প্রথম হয়েছে? 24-এ? হ্যাঁ, জামাত এবং জামাতের এই যে যুব শাখা এনসিপির জন্য হয়তো এটা প্রথম আন্দোলন। আমাদের বাংলাদেশ আন্দোলনের অপর নাম। আমরা 48, 52, 62, 66, 69, 71, 90 টানা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ 96 সালে কেয়ারটেকার আন্দোলন সফল করেছিল, যেখানে তদানীন্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে কেয়ারটেকার শুধু নিরপেক্ষ শুধু তারাই হয় যারা কি নাম আপনার, আরে পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না। তো সুতরাং আপনার সেই আন্দোলন তো মানুষ সফল করেছে। তো কোনো আন্দোলনে কি পুলিশ পিটিয়ে থানা গুড়িয়ে দিয়ে আন্দোলন সফল হয়েছে? তাহলে এইখানে যে জুলাই আন্দোলনে যে অসংখ্য শক্তির সম্মিলনে, যেটা একটা আপনার মেটিকুলাস ডিজাইন, যেটা ইউনূস নিজেই কনফেশন দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে তার বন্ধুর সামনে, বিল ক্লিন্টনের সামনে, এখন তাহলে এগুলোরই প্রমাণ। এখন পুলিশকে মারাই যদি ক্রেডিট হয়, তাহলে তো আর এই দেশে অ্যানার্কি ছাড়া কিছু হবে না। আমি তো আবারও বিএনপির প্রতি অনুরোধ করি, বিএনপি সরকারের প্রতি, যে আইনের শাসনের পথে আপনারা যাত্রা শুরু করেন। না হলে দেশের কি হবে? দেশের জনগণ তো দেশ রক্ষা করবেই, অতীতও করেছে, ভবিষ্যৎ বর্তমানও করবে, কিন্তু আপনাদের সরকার তো বিপদে পড়বে। আপনি যেহেতু হাইকোর্ট সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং বলা হয় যে সুপ্রিম কোর্ট আমাদের সংবিধানের কাস্টোডিয়ান, পর্যন্ত বাংলাদেশের যতজন রাষ্ট্রপতি হয়েছে, কেউ কি জনগণের রাষ্ট্রপতি নাকি এভাবে দলবাজি করছে? অন্য কোন রাষ্ট্রপতি এই ধরনের কথা বলেছে কিনা? আওয়ামী লীগ আমলে তো রাষ্ট্রপতি ছিল আওয়ামী লীগের দলীয়, ওরাও তো মনে হয় তারেক জিয়া সম্বন্ধে এভাবে বলেনি। উনি যুদ্ধ করবে কিসে আওয়ামী লীগের সঙ্গে? হ্যাঁ, উনি একজন রাষ্ট্রপতি, তার মানে কি উনি দেশের 50% লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছেন? মেজর হাফিজ উদ্দিন সাহেব আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন কবে করলো?
না, উনি 71-এ যুদ্ধ করেছেন, মুক্তিযোদ্ধা। উনি এখন আবার যুদ্ধ করবেন। মুক্তিযুদ্ধ তো করেছিলেন উনি অসংখ্য মানুষের সঙ্গে, উনিও একজন, তখন তরুণ ক্যাপ্টেন ছিল। তো সেইখানে তো যুদ্ধ হয়েছিল বাঙালি জাতির স্বাধীনতার জন্য, সেলফ ডিটারমিনেশনের জন্য, এবং পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানি জনগণের বিরুদ্ধে না, পাকিস্তানি সামরিক জান্তাদের বিরুদ্ধে, যারা আমার উপর মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল। কারণ আমাদের 1971-এ 10ই এপ্রিল যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে আমরা আমাদের পূর্বসূরীরা বঙ্গবন্ধুর নেতৃত্বে বলেছেন, যেহেতু আমাদের উপর একটি পাকিস্তানিরা অন্যায় যুদ্ধ চাপিয়ে দিয়েছে, সেহেতু আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়লাম। বঙ্গবন্ধু 25শে মার্চের রাতে মুক্তিযুদ্ধের ঘোষণা দিলেন। এখন মেজর হাফিজউদ্দিন সাহেবকে নিয়ে তো অসংখ্য কথা। উনি, ওর নাম কি, বিএনপির বিরুদ্ধে বিএনএ বলে একটা রাজনৈতিক দল ছিল, সেটার উনি প্রতিষ্ঠাতা, সেটার উনি বিএনপি থেকে উনি বোধহয় শোকজও অনেকবার করেছিল বিএনপিরা। এখন এগুলো কথার আসলে মানুষ কোনো গুরুত্ব দেয় না, তবে ওনার এই কথা রাষ্ট্রপতি পদকে খাটো করেছে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে এই ধরনের কথা বলা, এইটা যে কোনো মেঠো বক্তৃতায় হয়তো রাজনৈতিক রেটরিকে, রাষ্ট্রপতি না, আপনি স্পিকার হিসাবেও কি তিনি এই কথা বলতে পারেন? কোনোটাই পারেন না। আমি তো বললাম আমাদের দেশে এটা একটা মেঠো রাজনৈতিক বক্তৃতায় একে অপরকে বলে, কিন্তু কোন সাংবিধানিক পদে যাওয়া ব্যক্তি। তো আপনার তো এত টেনশনের কি আছে হাফিজউদ্দিন সাহেব, সম্মানিত ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি? শেখ হাসিনা তো আসবেই বলেছে, তো বাধা দেন কেন? আপনি যে দল করেন সেই দলের মহাসচিব তো প্রথম দিনই বললো তাদের আসতে দেওয়া যাবে না। আজকে আবার দেখলাম আমাদের সম্মানিত আইনমন্ত্রী, যিনি আমাদের বন্ধু বটে, সুপ্রিম কোর্টে আমরা একসঙ্গে আইন পেশা করতাম, উনি বলেছেন উনি অপেক্ষায় আছেন, দেখতে চান শেখ হাসিনা আইনগতভাবে মোকাবেলা করবে। ধন্যবাদ, আমরাও মনে করি এটাও। শেখ হাসিনা যখন দেশে আসবেন নিশ্চয়ই তিনি আইন মেনেই, আইনের কাছেই নিজেকে সাবমিট করবেন। তাহলে আর ওনার ইন্টারভিউ প্রচারে এত বাধা কেন? অ্যাকচুয়ালি বিএনপি খেই হারিয়ে ফেলছে ভাই, মোদ্দা কথায় বলতে গেলে। বিএনপি ডিপ্লোম্যাটিক ভাষা ইউজ না করে ভারতের কাছে প্রতিবাদ জানাচ্ছে, আবার পরের দিনই ভারতের দূত হাই কমিশন কাছে অনুরোধ করছে বেশি করে ডিজেল পাঠান। আবার এটাও সত্যি, ভারতের মরিচ না আসলে আমাদের মরিচের দামও কমছে না। কারণ কি, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তো আপনি যুদ্ধ করে বা পৃথিবীতে যুদ্ধবাজ হয়ে বা অহেতুক একটা ইউনুসের তো জাতির প্রতি কোনো দায় ছিল না, তার নিজের স্বার্থ উদ্ধার ছিল। কিন্তু বিএনপি যেহেতু বাংলাদেশের বড় রাজনৈতিক দল, এবং আমি এক্ষেত্রে একটা কথা বলি, আপনার দর্শক বোধহয় কি একটা দুইটা প্রশ্ন করছিল নানা বিষয় নিয়ে। আমার জি, আসলে প্রশ্নগুলো অনেক উপরে উঠে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, যাই হোক, আমি বলি কি, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক জিয়ার প্রধানমন্ত্রী বিষয়ে কি জানো? আমিও খেয়াল করতে করতে দুঃখিত যদি দর্শক বন্ধুদের প্রশ্নের উত্তর আমি দিতে না পারি, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, বাট ওনাদের প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আমাদের বাংলাদেশে একটা সমস্যা কি রাশেদ ভাই, আপনি বঙ্গবন্ধুকে সম্মান করবেন কিন্তু আপনি আওয়ামী লীগের দোষ ধরতে পারবেন না। মানে আপনাকে বঙ্গবন্ধুকে ভালোবাসতে হলে আপনাকে আওয়ামী লীগ করতে হবে, এই যে একটা দলবাজি চিন্তা। কিংবা ধরেন জিয়াউর রহমানকে আপনি, জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসিত করেছে, রাজাকার শিরোমণি গোলাম আজমকে বাংলাদেশে আসার পারমিশন দিয়েছে, এইটার আপনি সমালোচনা করবেন। কিন্তু মুক্তিযুদ্ধে তার ভূমিকা, বঙ্গবন্ধু তাকে বীরুত্তম খেতাব দিয়েছে সেইটা বললে, কিন্তু বিএনপির সমালোচনা করলে আবার জিয়াকে আপনি সম্মান দিতে পারবেন না। এই যে একটা অদ্ভুত কিমাকার একটা রাজনৈতিক কালচার আমাদের রাজনৈতিক দলগুলো চালু করেছে, সেখান থেকে এই দলবাজদের সৃষ্টি হয়, যার ফলে আমাদের দেশে বিচারপতিরাও দালাল হয়, আমাদের দেশে উপাচার্যরাও দালাল হয়, আমাদের দেশে কোনো পত্রিকার এডিটররাও এই সরকার ওই সরকার সব সরকারের সামনে দালালি করে, যার ফলে জনগণ দলবাজ থাকে। নাগরিক থেকে, যতক্ষণ আপনি নাগরিক না থাকবেন, আপনি আওয়ামী লীগ সাপোর্ট করতেই পারেন, আপনি বিএনপি করতেই পারেন, অথবা জামাত করতে পারেন, আপনার চয়েস রাজাকারদের সমর্থন দেবেন কিনা, কিংবা আপনি অন্য যে কোনো দল করতে পারেন। কিন্তু তাই বলে আপনি সেই দলের দোষ হলে বলবেন না। আপনি আমাকে বলেন রাশেদ ভাই, আজকে একটা কথা বলতেই হয়, এই মিডিয়া নিয়ে যখন এত কথা উঠছে, মিডিয়াকে বিএনপিও মানে পদোন্নত করছে, মোশাহেব মিডিয়া চায়। বাংলাদেশের সাবেক সম্মানিত প্রধানমন্ত্রী, বিশেষ করে আওয়ামী লীগের মতো দলের সভানেত্রী, বঙ্গবন্ধুর কন্যা, কতগুলো পরিচয়। ওনার প্রেস কনফারেন্সে আমাদের ওই মিডিয়ার এডিটররা
বা আপনার আমাদের বিখ্যাত বিখ্যাত সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে যা প্রশ্ন করতো, রাশেদ ভাই, আপনার ওই প্রেস কনফারেন্স দেখলে আপনার শরীর ঠিক থাকতো? এইটা কোনো প্রেস কনফারেন্সের ভাষা যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্য আমরা নোবেল আনতে চাই? উনি প্রেস কনফারেন্সের আয়োজন করেছে, বিদেশে গেল, কি ওনার মতামত, বিদেশে কি হলো সেটার উনি রিয়াকশন দেবে। আর বিভিন্ন প্রেস কনফারেন্স তো মানেই সরকারকে প্রশ্ন করা। আরো একটা কথা দেখবেন আপনি, সব সরকারই বলে হ্যাঁ আমরা সমালোচনা পছন্দ করি, কিন্তু সেই সমালোচনা হতে হবে গঠনমূলক সমালোচনা। আপনি সমালোচনা ডিসাইড করার কে, কোনটা গঠনমূলক আর কোনটা অগঠনমূলক? ক্ষমতাকে প্রশ্ন করতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত ক্ষমতাকে প্রশ্ন না করা শিখবেন, সেই ক্ষমতা রাষ্ট্রীয় ক্ষমতা হতে পারে, সেই ক্ষমতা আপনার একটা ক্লাবের সভাপতির ক্ষমতা হতে পারে, সেই ক্ষমতা আপনার নিজের দলের সভানেত্রীর ক্ষমতা হতে পারে, বা সভাপতির ক্ষমতা হতে পারে। আমরা যে আগে বললাম সব ফ্যাসিবাদী কায়দায় চলছে, আচ্ছা আপনি গণতান্ত্রিক কায়দায় চলেন। আওয়ামী লীগ বিএনপির আমরা গত 40 বছরে কি দেখেছি? 3 দিন ধরে সম্মেলন হয়, সম্মেলনের পরে সব দায়িত্ব শেখ হাসিনার উপরে দেন, অথবা আগে বেগম জিয়ার উপরে দিত, এখন তারেক রহমানের উপরে দেয়। এবার পার্লামেন্ট ও এমপিরা ভোটের মাধ্যমে স্পিকার ডেপুটি স্পিকার নিয়োগ দিতে পারলো না, সরি নিয়োগ না তো নির্বাচন করতে পারলো না। সব শেষে প্রধানমন্ত্রীর উপর ন্যস্ত করলাম। বিএনপির স্থায়ী কমিটির সভা হলো কয়েকদিন আগে বোধহয়, সমস্ত মিডিয়ায় তোলপাড়, রাষ্ট্রপতি প্রার্থিতা নিয়ে আলাপ হবে, সমস্ত সব বাঘা বাঘা নেতারা বের হয়ে বলল আমরা এটার দায়িত্ব চেয়ারপারসনের উপরে দিয়েছি। তো চেয়ারপারসনের উপরে যদি সব দেন, তা আপনার স্থায়ী কমিটির দরকারটা কি? ফলে গণতন্ত্র ডিক্লেয়ার করলে হয় না যে আমরা একটি গণতান্ত্রিক দেশ, এটা প্রতিনিয়ত চর্চা করার বিষয়। আমাদের অতীতে ভুলগুলো কি হয়েছে, সরি, বা অতীত আমরা দেখেছি যে যখন ক্ষমতা এসেছে বলেছে আজ থেকে গণতন্ত্র এসে গেছে, আর কোনো টেনশন নাই তোমার, তুমি চুপচাপ থাকো, আমরা যা বলি সেইভাবে চলো, সেইভাবে দেখো। ওই সরকারের আইনমন্ত্রী বলে দিত বিচার বিভাগ স্বাধীন, এই যে এখন বলছে না বিচার বিভাগ স্বাধীন। তারপরে আরেকটা সবচেয়ে ভণ্ডামি শব্দ আমার কাছে মনে হয়, আমি মানে দীর্ঘদিন ধরে শুনে, খুব সুন্দর করে ক্ষমতাসীনরা উত্তর দেয়, আসবে বা কিছু হবে, ল উইল টেক ইটস ওন কোর্স, গো টু দ্য কোর্ট, কোর্ট ইজ ওপেন, আইন তার আইনের গতিতে চলবে, কোর্টে যাও, কোর্ট স্বাধীন, কোনোটাই চলে না। আইন বাংলাদেশে কখনোই নিজস্ব গতিতে চলে না, আইনকে চালায় যারা ক্ষমতাবান, তারা চালায়। এই বাংলাদেশের আদালতগুলোতে অতীতেও বর্তমানেও ইউনূসের জামানাতেও ফরমাইশি রায় হয়েছে, মানুষ আগেই জানতো কার আমলে কি রায় হবে। ইউনূসের আমলে জানতো রাজাকাররা আপিল করলে খালাস হবে, তাই হয়েছে। তাহলে কোথায় আস্থাটা, কোথায় শুরুটা, কোথায়? তার মধ্যে আরেকটা বলে কি যেন বলে না, ফোড়ার উপরে বিষ ফোড়া, সেটা হচ্ছে এই যে মপতন্ত্র এবং স্বাধীনতার বিরুদ্ধে উল্লম্ফন, দেশকে মৌলবাদী শক্তিতে পরিণত করার মৌলবাদীদের যে উত্থান ইউনূস সাহেব শুরু করে দিয়েছে। বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠীকে তারা নিয়ন্ত্রণ করবে, নাকি 2001 2006-এর মতো তারা নিষ্ক্রিয় থাকবে, বা কখনো কখনো প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা পালন করবে। যে কারণে আমরা 2001 থেকে 2006 দেখেছি জঙ্গিবাদের স্বর্গরাজ্য, 64টা জেলায় বোমাবাজি, 2 জন বিচারপতিকে হত্যা, 21শে আগস্টে গ্রেনেড হত্যা, একটি বিরোধী প্রধান রাজনৈতিক দলের পুরো নেতৃত্বকে নেতৃত্ব শূন্য করার জন্য গ্রেনেড মেরে বিস্ফোরণ। আপনি কি এখন দেখেননি এই যে রথযাত্রার আগে ছাতিতে এআইডি বোমা, রিমোট কন্ট্রোল বোমা, এরপরে মেট্রো স্টেশনের নিচে যে বোমা রাখা হয়েছে সেটা সিসিটিভি ফুটেজও আবার নেই 6 ঘন্টা। এবং এই যে আমাদের সামরিক বিশেষজ্ঞরা বলল, আমি এগুলো তো আমাদের অভিজ্ঞতা নাই, বলল যে পাইপ গান নাকি পাইপ বোমা, এগুলো নাকি লস্করি তৈয়ব ছাড়া আমাদের এখানে হোমগ্রোন জঙ্গিদের কাছে থাকার কথা না। এবং আমরা প্রেসার কুকারের ভিতরে, চিপসের প্যাকেটের ভিতরে, চিপসের প্যাকেট। এখন হচ্ছে যে পাকিস্তানিদের তো, পাকিস্তানিরা তো এখানে ওই পাকিস্তানিরা তো বলেই বসলো যে আমরা ভারতকে হামলা করব ইস্টার্ন পার্ট দিয়ে। তো পাকিস্তানের সঙ্গে তো ভারতের কোনো ইস্টার্ন বর্ডার নাই, তারা কি আমাদের দেশকে ইউজ করার চিন্তা করছে? আমরা কি পাকিস্তান হব নাকি? যে পাকিস্তান এখন বিশ্বে একটা ফকির রাষ্ট্র হিসেবে পরিচিত, জঙ্গিবাদের সন্ত্রাসীদের লালন ভূমি,
পৃথিবীর বহু দেশ বহু কিছু রপ্তানি করে। পাকিস্তান সম্পর্কে বলা হয় পাকিস্তান হচ্ছে সন্ত্রাস রপ্তানি করে, এবং কি কি যেন পাতা আছে, সেই পাতায় তারা আপনার কি লিস্টে যেন গ্রে লিস্টে নাম আছে তাদের, সন্ত্রাসী রাষ্ট্রদের তালিকায়। তো নিশ্চয়ই আমরা সেই জায়গায় যেতে চাই না। এটাও আমাদের জনগণকেও এখন সচেতন থাকতে হবে। বর্তমান সরকার মুখে অন্তত যা বলে সেইটা যদি করতে চায়, যেমন আমাদেরকে আনঅফিশিয়ালি বলা হইতো যে পাকিস্তান আফগানিস্তান দেখলে পাকিস্তানের 80% রিজেক্ট করতে হবে ভিসা, এয়ারপোর্টে ঢুকার পরে 80% পাকিস্তান রিজেক্ট করতে হবে, আফগানিস্তানের 40%। মানে অন্যান্য দেশে বলছেন? আমি তো এখানে ইমিগ্রেশনে চাকরি করছি দীর্ঘ প্রায় 25 বছর, আপনার অভিজ্ঞতা আছে। হ্যাঁ, সুতরাং আমাদের বলা হইতো যে 80% পাকিস্তানি যাইতে হবে, চলে যেতে হবে। ওনারা ঢুকার পরেও আমরা ক্যান্সেল করতাম। না, আমার কাছে অবাক লাগে যে সবাইকে না, তরুণদের সামান্য একটা প্রজন্মকে যে আপনার জামাত এবং অন্য শক্তিগুলো ব্রেন ওয়াশ করেছে। আমার মনে আছে এখনো অনেক জায়গা আমার যারা ট্রাভেল এজেন্টদের সঙ্গে আমি বিদেশ গেলে যাদের হেল্প নিই, তারা বলে যে স্যার একবার পাকিস্তান আপনি যাওয়া মানে অন্তত কয়েক বছর আর দেশের কোথাও যেতে পারবেন না। তা আমি বলছি আমার জীবনে কোনদিন পাকিস্তান যাওয়ার শখ নেই। ইভেন আপনি যদি বলেন রাশেদ ভাই এটা হয়তো মৌলবাদী চিন্তা হবে, ইভেন আমার চায়না যাওয়ারও খুব আগ্রহ নেই। কারণ আমি চায়নাকেও মনে করি যে আমাদের মুক্তিযুদ্ধে মহারাজাকার, তারা 71-এ যে ভূমিকা নিয়েছিল। তো যাই হোক, তো আমরা যেটুকু আমাদের অর্জন সেটাও যদি আমরা ধরে না রাখতে পারি তাহলে তো এই ঘটনা ঘটবে। আমরা প্রায় লাইভের শেষ পর্যায়ে, আপনাকে দুইটা ফটো কার্ড দেখাবো এবং সাথে 3টা কোশ্চেন একসাথে দিব, আপনি এটা একটু উত্তর দিবেন। সারা দেশে গ্যাস সংকট, বিদ্যুৎ সংকট, আমাদের যে আশিক চৌধুরী ড্রিল বেবি যাকে বলা হয়, তিনি বলছেন সহসা এই গ্যাস এবং বিদ্যুৎ সংকট সমাধান। আশিক মানে ওই যে প্লেন থেকে ঝাঁপ দেয় যে, হ্যাঁ ঝাঁপ দেয় যে, ওনাকে এখনো বিএনপির গভর্নমেন্ট রেখে দিয়েছেন। আচ্ছা। তো ওনারা বলছেন এই অবস্থা, হ্যাঁ, আসলে দেশটার অবস্থা কি, আমরা কোন পথে যাচ্ছি? গার্মেন্টস ফ্যাক্টরি 30% বন্ধ, চট্টগ্রামের সবচেয়ে বড়, বাংলাদেশের সবচেয়ে বড় প্যাসিফিক জিন্স ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। আগামী 4 দিনের জন্য গাজীপুর সহ সারা দেশে অনেক ফ্যাক্টরি বন্ধ। আসলে দেশটা কোন দিকে যাচ্ছে, আপনি যদি সবগুলো মিলিয়ে একটু বলেন। আপনি যে 3টা ফটো কার্ড দেখালেন, 2টা দেখিয়েছেন আর একটা বলেছেন রিকশালা বলেছেন, এটাই হচ্ছে দেয়াল লিখন। আমরা একটা বলতাম না, এখনো বলি, দেয়াল লিখন করবার চেষ্টা করেন, অর্থাৎ পিপলস মাইন্ড। বিএনপি যে এমপি সোজা দুঃখে বলেনি, বিএনপি যে এমপি এ কথা বলেছে তার দলীয় নেতাকর্মীর উদ্দেশ্যে, সোজা দুঃখে বলেনি। আজকে আবার আরেকটা দেখলাম, মানে অদ্ভুত কাণ্ড। ওই যে কি যেন একটা অ্যাডভার্টাইজ আছে না, যে কি খেলে যেন সবাই সত্যি কথা বলে, একটা অ্যাডভার্টাইজ দিতে হবে, ফ্রুটিকা। নাটোরের সাবেক মন্ত্রী বর্তমান এমপি হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছে কোন এলাকায় ওনার ভোট কম পেয়েছে, কারণ 30টা দোকান থেকে বিএনপির লোকরা চাঁদাবাজি করে এসছে। উনি আবার আজকে টাইম দিয়েছে যে 3 দিনের মধ্যে ওই টাকা ফেরত। তো আপনার বলেছে যে তাহলে হরিশপুর, মানে নাটোরের জেলা কেন্দ্রীয় জেলা কারাগার হরিশপুর জায়গায়, ওইখানে আমি পাঠিয়ে দেব। এটাও তো প্রমাণ করে যে বিএনপি চাঁদাবাজি করছে, আমাদের কথা না। এটাও প্রমাণ করে সরকারের কোনো তৎপরতা নেই, পুলিশিং নাই। পুলিশ খালি আছে রাজনৈতিক ভিন্ন মতের নেতা কর্মীদের দমন করার জন্য। তাহলে আপনি কি, হ্যাঁ ফখরুল ইসলাম আলমগীর বলেছে 6 মাসে কি আমার হাতে জাদুর চেরাগ আছে? চেরাগ নাই, ঠিক আছে, আপনার মৌলিক উন্নয়ন আপনি আরো সময় নিলেন, কিন্তু যেটুকু ন্যূনতম একটা সরকারের কাজ সেটাই তো আপনারা করতে পারছেন না। এবং এইটা বুঝবার জন্য তো রকেট সায়েন্টিস্ট হতে হয় না, এইটা বুঝবার জন্য তো আপনার পণ্ডিত হতে হয় না রাজনীতি বিষয়। আপনার দলের নেতারাই বলছে। আমি তো বলবো রফিক সাহেবরা এতদিন পরে ওনাদের ঘুম ভাঙছে, বিএনপির এমপি সাহেবের। আমরা 5 আগস্টের পরবর্তীকালে কি দেখেছি? চাঁদাবাজ পরিবর্তন দেখেছি, টেম্পো টার্মিনালে চাঁদাবাজ পরিবর্তন দেখেছি, হাটগুলোতে পরিবর্তন দেখেছি। তাহলে আপনার কোথায় শাসন ব্যবস্থা, আপনার কোথায় পুলিশিং করা? আর নুরুল হক নূর যেটা বলেছে যে মন্ত্রীদের, আচ্ছা দর্শক বন্ধুর এই প্রশ্নটা আবার করি। আমি বেগম খালেদা জিয়াকে পড়ি, প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতাম, কিন্তু তারেককে কেন যেন আমার কাছে বলদা বলদা মনে হয়। এটা কি আমার সমস্যা নাকি তারেক সত্যি একটা বলদা?
এটা তো আপনার আর তারেক রহমানের অনুভূতির ব্যাপার, আপনারা দুজন দুজনকে মানসিকভাবে বোঝেন। তবে আমি মনে করি মানা অমানার বিষয় না, সরকারকে প্রশ্ন করতে হবে। আপনার প্রশ্ন করার অধিকারকে আমি সম্মান করি। আপনি কন্টিনিউয়াস সরকারকে প্রশ্ন করবেন, সরকারে যেই থাকুক, ক্ষমতায় যেই থাকুক, যে ওয়াদা করেছে সেই ওয়াদা যদি পালন না করেন। নুরুল হক নূরেরটা বলি, উনি বলেছে মন্ত্রীদের বোধহয় 10 লাখ নাকি বেতন। 10 লাখ। জি, নুরুল হক নূর সাহেব, বাংলাদেশের এভারেজ ইনকাম কত এবং এভারেজ মানুষ কত টাকায় সংসার চালায়? আহারে, ক্ষমতায় গিয়ে যদি এত তাড়াতাড়ি দিওয়ানা হয়ে যান, এখনো 6 মাসও হয়নি আপনার মন্ত্রী হওয়ার বয়স। নুরুল হক নূরকে আমি ছাত্রনেতা হিসেবে খুব স্নেহ তো বলা ভুল হবে, কারণ এখন মন্ত্রী মানুষ, ক্ষমতাসীন, আমরা পছন্দ করতাম, চেয়েছিলাম নতুন রাজনৈতিক দলগুলো শক্তি হোক। এটা কেন রাশেদ ভাই? দ্বিদলীয় গণতন্ত্রের মুশকিল হয় কি, আপনার সামনে চয়েস থাকে না, হয় এ অথবা বি। আমরা চেয়েছিলাম অনেকেই বাংলাদেশে যে অ্যাটলিস্ট 3-4টা সমক্ষমতা সম্পন্ন রাজনৈতিক দল থাকুক, তাহলে কোনো দল চট করে স্বৈরাচার হয়ে যায় না। তো সেইটা তো আশায় গুড়ে বালি। এখন তো 2 দলকেই আমরা রাখতে পারছি না। আওয়ামী লীগকে অহেতুক অন্যায়ভাবে নিষিদ্ধ রাখা হয়েছে। আওয়ামী লীগের যে নেতা মন্ত্রী সাবেক এমপিদের বিরুদ্ধে দুর্নীতি হত্যার অভিযোগ আছে তার বিচারক প্রচলিত আইন অনুযায়ী, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ। 40% জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি দেশে স্থিতিশীলতা আনতে পারবেন না। বিএনপি এটা যত কথাই বলুক, বিএনপি একটা রাজনৈতিক দল, অতীতও তারা ক্ষমতায় ছিল, তারা আপনার আমার চেয়েও ভালো বোঝে। তারা যে কেন এখনো তাদের মাথায় ঘাড়ে ইউনূসের ধূত চেপে আছে, এটাই আমার কাছে বোধগম্য না। মাওলানা, আপনি বললেন যে আপনারা প্রশ্ন করুন। এক সময় আমাদের মহামান্য নোবেল লরিয়েট উনিও বলেছিলেন আপনারা যত পারেন প্রশ্ন করুন। প্রশ্ন করতে গিয়ে তো অনেক সাংবাদিক জেলে গেলেন, অনেক সাংবাদিক চাকরি হারালেন। এখন আমরা প্রশ্ন করে কার কার বাড়িঘর ভাঙবে, জ্বালাইয়া দিবে, লটকাইয়া দিবে উল্টা না। তা ওই একটা কথা আছে যে আপনার ভয় পেলে ভয় আরো পেয়ে বসে। আপনাকে প্রশ্ন করতে হবে। যে সাংবাদিক, যে দর্শক বন্ধু প্রশ্ন করেছে, আমি তাকে শ্রদ্ধা জানাই, যে প্রশ্ন করলে জেলে ভরবে, এই রিস্ক তো থাকবেই। এই রিস্ক তো অতীতেও ছিল, অতীতেও এরকম হয়েছে, বর্তমানেও যদি হয়। এখন পর্যন্ত বিএনপি শুধুমাত্র প্রশ্ন করার জন্য কাউকে জেলে নেয়নি। এখন পর্যন্ত তারা আওয়ামী লীগারদের জেলে নেওয়াতেই ব্যস্ত আছে। কিন্তু যদি নাগরিকরা প্রশ্ন করলে জেলে নেয়, কোনো সরকার স্বৈরাচারী হলে কোনো সরকারই টিকে থাকতে পারে না। কিন্তু প্রশ্ন করতে হবে, প্রশ্ন করা বন্ধ করা যাবে না। আইনস্টাইনকে তার এক ছাত্র জিজ্ঞেস করেছিল যে জ্ঞান অর্জনের সহজ পথ কি, বলেছিল ইউ নেভার স্টপ কোশ্চেনিং। আর আপনার নেপোলিয়ান বোনাপার্ট একটা অসাধারণ কথা বলেছিল যে দ্য ওয়ার্ল্ড সাফার্স এ লট নট ফর দ্য এভিল ওয়ার্ক অফ দি ব্যাড পিপল বাট দ্য সাইলেন্স অফ দি গুড পিপল। পৃথিবী অনেক সাফার করেছে খারাপ লোকের খারাপ কাজ করার জন্য না, বরং ভালো লোক নীরব ছিল দেখে। আপনাকে যদি বলছেন যে শেষ নীরবতা, রাশেদ ভাই, নীরবতা ভাঙতে হবে। নীরব থাকলে অত্যাচার আরো বাড়বে। মাউন ভাই, আপনাকে যদিও বলছিলাম যে শেষ প্রশ্ন, কিন্তু একটা প্রশ্ন আসলে না করে আমি আর লোক সামলাইতে পারছি না। ভালো লাগে, প্রশ্ন করেন। আগে কার্ডটা দেখাই। সারা দেশের অনেক, আপনার সকলে এক সময় কোটা বিরোধী আন্দোলন, আমরা সমর্থন যে কোটাটা উঠাই যায়। কিন্তু একটা জিনিস বুঝতাম যে আসলে নারী বলতে আমরা যেটা বুঝি, আমাদের মারা নারী, বোনরা নারী। তা আমরা কিন্তু স্কুল কলেজে 9-10 যখন পড়তাম, আমাদের তো কোনো কাজ নেই, ঘরে খাও দাও ঘুমাও, পড়লে পড়লো, এরপরে হই হই। কিন্তু বোনরা দেখতাম যে ঠিকই ওই যে হাড়ি পাতিল ধোয়া, মাঝে মধ্যে রান্না করা, এই কাজগুলো কিন্তু আমরা বোনরা করতো। আবার বাড়ির সব কাজ করা, হ্যাঁ, মায়ের সাথে বোনরাও করতো। আবার ট্রিটমেন্টের ক্ষেত্রে একটা বিষয় ছিল, যেন আমরা যদি 3 জন মাস্টারের কাছে পড়তে যেতাম, বোনরা হয়তো 1 জন মাস্টার পাইতো। কারণ হচ্ছে যে বাবারা চিন্তা করতে, আচ্ছা ছেলে মানুষ হলে আমার লাভ, মেয়ে তো চলে যাবে। এটা যেটা আমাদের দেশের 90% লোকের, মেয়েকে ততটুকু পড়াও যতটুকু বিয়ের জন্য দরকার, বিয়ের জন্য দরকার। হ্যাঁ, তো সেই জায়গায় একটা কোটা ছিল মেয়েদের জন্য, সম্ভবত 5 বা 10% কোটা ছিল এরকম। তো কোটার